একেবারে বিএনপি নেতাদের সর্বশেষ যে দুটি বক্তব্য নজর কাড়লো, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে রাজনীতিটা এখনো সংশয়ের মধ্যে আছে, অস্থিরতার মধ্যে আছে এবং অনেক রকম ষড়যন্ত্র চক্রান্তের নানা উপাদান তারা খুঁজে পাচ্ছেন। আমি দুইটা বক্তব্য কোট করি। বাংলাদেশে বিরাট ঘটনা ঘটছে, রাজনীতি থেকে বিএনপি পুরোপুরি মাইনাস হয়ে যাবে এবং বিএনপি জায়গায় নতুন রাজনৈতিক শক্তি দাঁড়াবে, এরকম একটা ফর্মুলা চলছে। আজকে স্পষ্ট বলেছে, হুঙ্কার দিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। এবং দর্শক, এই শেখ হাসিনা যে ভারতে আছে এটা কিন্তু ভারতের জনগণ কিন্তু খুশি না। ভারত সরকার তাকে বাংলাদেশে রেখেছে, বাংলাদেশে রেখে অনবরত শেখ হাসিনাকে দিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আজকে বেছে বেছে বাংলা ভাষীদেরকে বাংলাদেশে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যারা বাংলায় কথা বলে তারাই নাকি বাংলাদেশি, জোর করে সীমান্তটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। অথচ আওয়ামী লীগের বহু লোকজন এই কলকাতা শহরে আছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এখন দিয়েছে কিন্তু আমরা তো আর বলি না যে কেন শেখ হাসিনাকে রাখছো। তার মানে পরোক্ষভাবে তিনি শেখ হাসিনার প্রতি বিরক্ত এবং তিনি চান শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাক। তো এরকম কিন্তু ভারতের অনেক রাজনীতিবিদরাই চান যে শেখ হাসিনা চলে যাক। আজকে একজন অন্যতম মুসলিম নেতা, অত্যন্ত প্রতাপশালী এবং তিনি কিন্তু একজন রাজনীতিবিদ, তিনি সর্বভারতীয় মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি এবং ভারতীয় সংসদের নিম্নকক্ষ হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচন এলাকা থেকে 5 বার এমপি হয়েছেন, তা না। তো তিনি ভারতের লোকসভার সদস্য। তো তিনি আজকে স্পষ্ট বলেছেন, হুঙ্কার দিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। এবং দর্শক, এই শেখ হাসিনা যে ভারতে আছে এটা কিন্তু ভারতের অনেক জনগণ কিন্তু খুশি না। ভারত সরকার তাকে বাংলাদেশে রেখেছে, বাংলাদেশে রেখে অনবরত শেখ হাসিনাকে দিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলাচ্ছে এবং যা কিনা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতেছে। আপনারা জানেন যে গতকালকে এই ভারতে হাসিনা রাজনৈতিক কার্যালয় নিয়ে বাংলাদেশ সরকার ক্ষুব্ধ হয়েছে এবং বাংলাদেশ সরকার একটা প্রতিবাদ লিপি দিয়েছে। পরে ভারত সরকারও বলেছে যে না, আওয়ামী লীগ ভারতে কোনো বাংলাদেশ বিরোধী কার্যক্রম করে এ বিষয়ে ভারত অবগত নয়, আমরা চাই সুষ্ঠু অবাধ নির্বাচন এবং অন্তর্ভুক্তিমূলক। যদিও বাংলাদেশের নির্বাচন কখনো হবে এটা ভারতের মাথা ঘামানোর দরকার নাই, বাট তারপর ভারত ঘামায়। অথচ হাসিনার আমলে নির্বাচন কেমন হবে না হবে এ নিয়ে কখনোই ভারতকে মাথা ঘামাতে দেখিনি, কিন্তু এখন ঘামায়। এখন আবার মানবাধিকার গণতন্ত্র এগুলো নিয়ে আলাপ হবে। যাই হোক, আমার দেশের খবর, মোদী সরকারকে আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশিদের ফেরত দিতে হলে আগে হাসিনাকে পাঠান। মানে এই যেই রাত হলেই ভারত তাদের অনেক নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তের ভিতর দিয়ে ঠেলে দেয়, আবার যারা যারা বলে যে আমরা ভারতীয় চিৎকার দেয়, ওদেরকে আবার ফেরতও নেয়। তার মানে তারা আসলে ভারতীয়। তো এর জন্য আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেছেন যে বাংলাদেশিদের ফেরত দিতে হলে আগে হাসিনাকে পাঠান। আপনি যদি বাংলাদেশিকে রাখবেনই না, তাহলে হাসিনা তো বাংলাদেশি, তাকে রাখছেন কেন, তাই না? তো এখানে লিখেছে যে অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান এবং হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, কেন্দ্রীয় মোদী সরকার যদি বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠাতে চায় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না। 2024 সালের আগস্টে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি ভারতে অবস্থান করতেছেন এবং সর্বভারতীয় ইংরেজি দৈনিক বা ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়াস এক্সচেঞ্জ অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন। ওয়াইসি বলেন যে প্রতিবেশী দেশের বিতাড়িত নেত্রী যিনি গণহত্যা করে পালিয়ে এসেছেন তাকে আমরা কেন আশ্রয় দিয়েছি, আগে তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তিনি তো বাংলাদেশি, তাই না? তিনি তো বাংলাদেশি। আপনি যদি ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠান, তাকে পাঠান। ভারত সরকারের উচিত বাংলাদেশে যে জনপ্রিয় আন্দোলন হয়েছে, যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এই জনপ্রিয় আন্দোলনকে স্বীকৃতি দেওয়া এবং বর্তমান ইউনূস সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা। এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি আখ্যা দিয়ে যে হেনস্থা করা হয়েছে তার তীব্র নিন্দা করেন ওয়াইসি। তিনি বলেন, আসাদুদ্দিন ওয়াইসি বলেন যে আমাদের দেশে আমরা একজন বাংলাদেশিকে সুরক্ষিতভাবে আশ্রয় দিয়ে রেখেছি যিনি নিজ দেশ থেকে গণহত্যা করে পালিয়ে এসেছেন এবং ভারতে বসে প্রতিদিন নতুন নতুন বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করতেছেন এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেছেন। অন্যদিকে গরিব মানুষদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশে, অথচ তাদের কাছে ভারতীয় নাগরিক হিসাবে অনেক প্রমাণপত্র আছে।
হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তোলেন যে বাংলায় কথা বললে কি কেউ বাংলাদেশি হয়ে যায়? এটাকে বলা হচ্ছে বিদেশি ভীতি। পুলিশ কোন অধিকারে কাউকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে? এখন যেন সবাই পাহাড়ের ভূমিকায় আছে। এবং আসাদুদ্দিন ওয়াইসি আরো বলেন যে প্রকৃত নাগরিকদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, বিশেষ করে মুসলিমদের টার্গেট করে। এবং দর্শক, এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি কিন্তু অত্যন্ত শক্তিশালী একজন নেতা। তিনি অনবরত ভারতে অবস্থানরত মুসলমানদের পক্ষে তিনি কথা বলেন, লড়াই করেন। এখন তিনি তো সামান্য কয়েকজন মুসলিমদের ভিতরে একজন, তাই না? অনেকে আবার এত জোর গলায় কথা বলে না, তো তিনি আর কত করবেন? এর ভিতর গত কয়েক মাস আগে ভারতে একটা ওয়াক অফ বিল পাশ হয়েছে। ওয়াক অফ বিল হচ্ছে আপনার ওই মানে ভারত সরকার পাশ করেছে, যেটা তীব্র বিরোধিতা করেছেন আসাদুদ্দিন ওয়াইসি। তারপরেও মোদী সরকার এটা পাশ করে ফেলেছে। কি আর করুন, উনি খুব প্রতিবাদ করেছেন, উনি চোখের পানি ফেলেছেন। এটা হচ্ছে কি যে ভারতের যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, তারপরে জমি, এগুলো অনেকে আছে দান করে আর কি, যে আমার এলাকার মসজিদে আমি জমি দান করলাম, আমার এলাকার জমি দান করলাম, এখানে এটা মাদ্রাসা হবে, এরকম এরকম সম্পত্তি কোটি কোটি টাকার। তো এগুলোর কমিটি আছে, ওয়াক অফ কমিটি এগুলো দেখে। আমাদের বাংলাদেশ আছে না, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, এরকম আছে। তো মোদী সরকার বলতেছে যে যেই সব ওয়াক অফ সম্পত্তির কোনো দলিল নাই, অনেকে আছে না মৌখিক বলে যে আমি আমার এই সম্পত্তিগুলো দিয়ে দিলাম, এখন তো দলিল টলিল, যেমন 50-60 বছর আগে, 100 বছর আগে বলে যে দলিল না থাকলে সরকার নিয়ে নেবে সরকারি খাস জমি। দ্বিতীয়ত, যেই সব মসজিদ বা মাদ্রাসা বা কবরস্থান বা লিল্লা বোর্ডিং এই সব জায়গায় কমিটি আছে, সেই সব কমিটিতে একটা পার্সেন্টেজ আছে যে এত পার্সেন্ট সদস্য অন্য ধর্মের থাকতে হবে। মানে মনে করেন যেটা মসজিদে যদি 10 জনের একটা কমিটি হয়, 10 জনের ভিতরে 3 জন থাকতে হবে হিন্দু, এইরকম। তখন আসাদুদ্দিন ওয়াইসি বলছেন যেটা কি ধরনের কথা? এখন যদি তোমরা একটা মন্দিরের কমিটি আছে না, তোমাদের মন্দিরের কমিটি, সেখানে তোমরা মুসলমান রাখবা না তো? তাহলে যদি মন্দিরের কমিটিতে কোনো মুসলিম না রাখো, তাহলে মসজিদের কমিটিতে হিন্দু রাখবো কেন? তো অনেক প্রতিবাদ করেছে, বিরোধী কংগ্রেস প্রতিবাদ করেছে, কিন্তু কট্টর হিন্দুত্ববাদী মোদী সরকার তা পাশ করে ফেলেছে। তো এই আসাদুদ্দিন ওয়াইসি তিনি আজকে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে নিরীহ ভারতীয় যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে রাতের অন্ধকারে সীমান্তে দিয়ে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছ, অথচ যেই মহিলা বাংলাদেশে গণহত্যা করে পালিয়ে এসেছে এবং পালিয়ে আসার পরে ভারতে বসে অনবরত অনর্গল বিভিন্ন হুমকি দামকি বাজে কথা বলে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতেছে, তাকে তোমরা আরামে আসে রেখে দাও কেন? তাকে বাংলাদেশে পাঠিয়ে দাও। তোমরা বলতেছো যে বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, সেও তো বাংলাদেশি, তাকে পাঠাও না কেন? তো এই ধরনের কথা একদম মুখের উপর দাঁড়িয়ে কজন বলতে পারে? বাংলাদেশে বিরাট ঘটনা ঘটছে। রাজনীতি থেকে বিএনপি পুরোপুরি মাইনাস হয়ে যাবে এবং বিএনপির জায়গায় নতুন রাজনৈতিক শক্তি দাঁড়াবে, এরকম একটা ফর্মুলা চলছে। এটা আমি বলছি না, এটা বলছে বিএনপির চাঁদ আব্বাস। চাঁদ আব্বাসকে আপনারা জানেন, মির্জা আব্বাসের নতুন নাম চাঁদ আব্বাস। কারণ চাঁদাবাজি তার মূল রাজনীতি। ঢাকার আনাচে কানাচে ঢাকার একটা অংশের চাঁদাবাজি পুরোপুরি এই চাঁদ আব্বাসের নিয়ন্ত্রণে। চাঁদ আব্বাস সম্পর্কে কিছু কথা বলতে হয়। তিনি কে? গরুর হাটের দালালি করে, গরুর হাটের ইজারাদারি করে একজন সিঙ্গারা এবং পুরিওয়ালার ছেলে দুর্নীতি করে, চুরি করে, লুটপাট করে ব্যাংকের মালিক হয়েছে। কত বড় চোর হলে এটা সম্ভব? গরুর হাটের ইজারাদারি আর গরুর হাটের দালালি করে একজন ভূমিহীন সিঙ্গারা পুরি বিক্রেতার ছেলে ব্যাংকের মালিক হয়। আপনি চিন্তা করেন কত বড় চোর। এই হচ্ছে সে মির্জা আব্বাস। পিনাকি ভট্টাচার্য যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যে প্রমাণ দেখিয়েছেন, সোহরাওয়ার্দী কলেজ থেকে 3rd ক্লাসে ডিগ্রি পাশে চাঁদ আব্বাস, এর পাল্টা কোনো জবাব এখন পর্যন্ত দিতে পারেনি। মানে এটা প্রমাণিত। নির্বাচনের সময় দেখবেন এগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। এই চাঁদ আব্বাস বলছেন দেশকে বিরাজনীতিকরণের নতুন -2 ফর্মুলা সক্রিয়। এর মানে কি? বিরাজনীতিকরণ মানে কি? যে এই প্রচলিত যে রাজনৈতিক শক্তি, এখন -2 বলতে তো আরেকটা দল আছে, 2টা বাদ দিলাম, -2-র একটা অংশ হচ্ছে বিএনপি। এর মানে বিএনপি কে রাজনীতি থেকে একদম মাইনাস করে দেওয়ার ফর্মুলা দেশে চলমান, এটা বলছেন। এটা কি সত্য? হ্যাঁ সত্য। কিভাবে সত্য আমি আসছি সেদিকে। তার আগে বলি যে -2 মানে রাজনীতি থেকে 2টা দল বাদ যাবে। -2 এটা 111-এর একটা টার্ম, এই কারণে বলছেন। আরে ভাই, -2-র অর্ধেক তো 50% বাস্তবায়ন হয়ে গেছে। যেমন আওয়ামী লীগ রাজনীতিতে নেই, এখন আপনি কি -2 বলে কেন কান্নাকাটি করছেন? আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাইছেন? হ্যাঁ, বিএনপি এটা মনে করে যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে বিএনপি থাকবে না। কারণ আওয়ামী লীগ বিএনপি 2 দল মিলেমিশে লুটপাট করবে রোটেশনে। আর আওয়ামী লীগ যদি না থাকে, আমি যে একটা কথা প্রায় বলি যে রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে, নইলে রাজনীতি হয় না। এখন বিএনপি জনগণের সামনে কি বলবে? যেমন আগে বলতে পারতো ভাই আমি খারাপ, আমি চাঁদাবাজি করি, ঠিক আছে, কিন্তু তারপর আওয়ামী লীগ এই দিক থেকে আরো বেশি খারাপ, আওয়ামী লীগ না আমাকে বলতেন। আর বাস্তবে এটাই যে সব দিক বিবেচনায় আওয়ামী লীগ বিএনপির চাইতে খারাপ। কিছু কিছু দিক হয়তো বা বিএনপি আওয়ামী লীগের চাইতে খারাপ, কিন্তু ওভারঅল মার্কিং করলে আওয়ামী লীগ বিএনপির চাইতে খারাপ। তো এই জায়গাটায় বিএনপি ভোট পেত যে না, যাই হোক, অ্যাটলিস্ট এরা আলেম ওলামাদের উপর নির্যাতন করে না, এরা চুরি করলেও এই দিকটা একটু ভালো আছে, হুজুরদের সাথে ভালো সম্পর্ক, এরকম 2-একটা উপাদানের কারণে তারা ভোট পেত।
কিন্তু এখন বিএনপি কি বলবে? সবচাইতে খারাপ যে সে তো পালাতো। এখন জামাত চরমনে এনসিপি কি বলতে পারবে ওরে ভাই ওরা খারাপ, আমি ভালো, আমাকে ভোট দেন, বা আমি একটু কম খারাপ, আমাকে ভোট দেন, এই বলার জায়গা নেই। এর মানে বিএনপির চাইতে খারাপ কোনো প্রতিপক্ষ রাজনীতিতে নাই, যার ফলে বিএনপির অস্তিত্ব এমনিতেই থাকে না। আর আওয়ামী লীগ চলে গিয়েছে মানে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা চলছে, সেখানে লুটপাটের রাজনীতি চলবে না। এই জন্য হয় বিএনপিকে ভালো হয়ে যেতে হবে, নইলে বিএনপিকে রাজনীতি থেকে বিদায় নিতে হবে, দুইটার একটা। তো এই জন্য দুইটা বিষয়, একটা হচ্ছে যে আওয়ামী লীগ থাকলে বিএনপি থাকতে সুবিধা হয়, আর আওয়ামী লীগ না থাকলে বিএনপি রাজনীতি করতে হলে ভালো হয়ে রাজনীতি করতে হবে। আবার এই যে এলাকা এলাকায় সন্ত্রাসী, পেশি শক্তি, এগুলো বিএনপিটাও মানুষ বৈধ হতে পারে। আওয়ামী লীগ পেটানোর জন্য বিএনপির সন্ত্রাস ঠিক আছে, যেমন বিএনপির একজন যদি সন্ত্রাসী হয়, তো সন্ত্রাসী তাতে কি, ও তো আওয়ামী লীগ পিটায়, ঠিক আছে? তো এর মানে সন্ত্রাসীকেই মানুষ বৈধ দিত, কারণ আওয়ামী লীগ পিটায়। এখন আওয়ামী লীগ নেই, কাকে পিটাবে? বৈধ দিবে না, সন্ত্রাসী ছেড়ে দিতে হবে। এখন আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের শিকার হয়ে জনগণের পিটুনি খেয়ে ভারতে পালিয়েছে, এবং আওয়ামী লীগের ফিরে আসার কোনো রাস্তা নেই, কারণ জুলাই ঘোষণাপত্র, জুলাই বিপ্লবে, জুলাই সনদে যেভাবে আওয়ামী লীগ উপস্থাপন করা হয়েছে এবং এটা সংবিধানে যোগ হবে, একটা দেশের সংবিধানে যদি একটা দলকে সন্ত্রাসী বলা হয়, একদম দেশ বিরোধী বলা হয়, সংবিধানের মূলনীতিতে, দেশের মূলনীতিতে, ওই দল রাজনীতি করতে পারে না। 1971 সালের পর জামাত বা ইসলামপন্থীরা সংবিধানে ছিল না নেগেটিভলি, তারা পেরেছে। অর্থাৎ আওয়ামী লীগের অবস্থা এতটাই ভয়াবহ যে সংবিধানে আওয়ামী লীগকে সন্ত্রাসী বলা হয়েছে, এই আওয়ামী লীগ আর আসতে পারবে না। আর আওয়ামী লীগ না আসতে পারলে বিএনপি তো এমনি তাদের সেই লুটপাট, ওই যে বললাম যে জনগণ কেন বিএনপিকে গ্রহণ করবে, কারণ আওয়ামী লীগ তো নাই। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তো বিএনপিকে দরকার নাই, এখন দরকার ভালো, ভদ্র, সৎ। যেমন ছাত্রলীগ পেটানোর জন্য ছাত্রদল দরকার ছিল, এখন তো ছাত্রলীগ নাই, অত পিটির দরকার নাই, অতএব ছাত্রদলের অস্তিত্ব এখন সংকটে। তো এইভাবে বিএনপিও অস্তিত্ব সংকটে পড়তে পারে। আর ওইটাকেই মির্জা আব্বাস হয়তো বলছেন -2, আওয়ামী লীগ পালিয়েছে, এখন বিএনপি কে পালাতে হবে। আর একটা বিষয় হচ্ছে, হ্যাঁ, এর একটা ভিত্তি আছে মির্জা আব্বাসের এই বক্তব্যের, সেটা হচ্ছে এই যে বিএনপি যে আকাম করেছে, যেমন মির্জা আব্বাস নিজে যে আকাম করেছেন, এগুলো সব তথ্য প্রমাণ ইলিয়াস পিনাকির কাছে আছে, আর অনেক কিছু আছে, গোয়েন্দা সংস্থার কাছে আছে। বিএনপির টপ টু বটম, একবার তারেক রহমান থেকে শুরু করে গ্রামের ছেঁচড়া পর্যন্ত 5 আগস্ট থেকে এখন পর্যন্ত যত আকাম করেছে, সব আকামের রেকর্ড, সব চাঁদাবাজির রেকর্ড, সব খুন, ধর্ষণ, নারীবাজির রেকর্ড গোয়েন্দা সংস্থার কাছে আছে, এবং অনেক সাংবাদিকদের কাছেও আছে। এটা নির্বাচনের সময় আসলে, যখন প্রচার প্রচারণা তুলবে, যখন যেই মুহূর্তে জয় বাংলা করে দিলে মানুষের মনের মধ্যে গেঁথে থাকবে, ওই সময়ে এই বিষয়গুলো বাজারে ছাড়া হবে, পিনাকি ইলিয়াসটা ছাড়বে। তখন বিএনপির বড় বড় অনেক নেতা জয় বাংলা হয়ে যাবে। দেখবেন কেউ কেউ অনলাইনে আকামের তথ্য ফাঁসের কারণে, এক্সপোজের কারণে জয় বাংলা, কেউ ঋণ খেলাপির কারণে জয় বাংলা, কেউ ডোপ টেস্টে জয় বাংলা, নানান কারণে। বিএনপির লোকজন অলরেডি দেখেছেন যে ডাকসু নির্বাচনে ছাত্র বা বিভিন্ন জায়গায় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের নেতৃত্ব প্রার্থী হতে পারে না, চতুর্থ সারির নেতাদের ধরে এনে ভিপিজিএস, এজিএস ক্যান্ডিডেট করতে হয়, অথচ যাদের হওয়ার কথা তারা প্রার্থী হিসেবে দাঁড়াতেই পারে না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকের মতো নিউজটি শেষ করছি, এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।